গ্রামার লাইনে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গ্রামার লাইনে আজকের ভিডিও বিষয়বস্তু হলো ক্লজ পার্ট 4। ক্লজ পার্ট 3তে আমরা শিখেছিলাম অ্যাডজেক্টিভ ক্লজ। তার আগে ক্লজ পার্ট 2তে ছিল নাউন ক্লজ এবং ক্লজ পার্ট 1-এ ছিল বেসিক ক্লজের সংজ্ঞা এবং ক্লাসিফিকেশন। অ্যাডভার্ব ক্লজের প্রথমেই আসছে ডেফিনিশন বা অ্যাডভার্ব ক্লজের সংজ্ঞা। অ্যাডভার্ব ক্লজ কি? যেহেতু অ্যাডভার্ব ক্লজ, এই অ্যাডভার্ব কথা থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাডভার্ব হলো, আমরা সাধারণত জানি যে অ্যাডভার্ব পার্ট অফ স্পিচের যে সংজ্ঞা সেটা হলো যে পার্ট অফ স্পিচ অন্য কোনো অ্যাডজেক্টিভ ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে বা বিশেষিত করে তাকে বলে অ্যাডভার্ব। ঠিক তেমনই অ্যাডভার্ব ক্লজ হল অন্য কোনো ক্লজের অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে বিশেষিত করে। অর্থাৎ যে ক্লজ অ্যাডভার্বের মতোই অন্য ক্লজের অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে বিশেষিত করে তাকেই বলে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ। কীরকম? উদাহরণে বলা আছে স্টে হোয়ার ইউ লাইক, অর্থাৎ এর মানে হলো বা অর্থ দাঁড়ালো তোমার যেখানে খুশি তুমি থাকো। দুটো পার্ট রয়েছে এর, যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স এর তাহলে দুটো ক্লজ, একটা হলো স্টে, এইটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার ইউ লাইক এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যেহেতু তিনটে ভাগ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তার মধ্যে এটা হলো অ্যাডভার্ব ক্লজ। কেন? সংজ্ঞায় বলা ছিল যে অ্যাডভার্ব ক্লজ অন্য কোনো ক্লজের ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে কোয়ালিফাই বা বিশেষিত করবে। তাহলে এই ক্লজটা কাকে বিশেষিত করছে? না, প্রিন্সিপাল ক্লজের এই স্টে মানে থাকো, এটা নিজের স্বতন্ত্রভাবে একটা সেন্টেন্স। স্টে অর্থাৎ ভার্ব, স্টে ভার্বকে এ কোয়ালিফাই করছে, স্টে এই ভার্বটাকে কোয়ালিফাই করছে হোয়ার ইউ লাইক। তাই যেহেতু ভার্বকে কোয়ালিফাই করছে, তাই ভার্বকে কোয়ালিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব। তো সেই জন্যে এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ। স্টে ভার্বকে কোয়ালিফাই করছে, তাই এটা হলো অ্যাডভার্ব ক্লজ। হোয়ার ইউ লাইক এই অংশটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এবারে আমরা দেখব অ্যাডভার্ব ক্লজের ক্লাসিফিকেশন, অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ কত প্রকার। অ্যাডভার্ব ক্লজ ঠিক অ্যাডভার্বের মতোই, অ্যাডভার্বের যে ক্লাসিফিকেশনটা রয়েছে সেম অ্যাডভার্ব ক্লজেও সেই রকম ক্লাসিফিকেশন রয়েছে। সেটা হলো প্রায় 9 রকমের অ্যাডভার্ব ক্লজ আমরা দেখতে পাই। তো প্রথম যে ভাগটা রয়েছে সেটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, অর্থাৎ সময়সূচক অ্যাডভার্ব ক্লজ, যেটা সময়কে ইন্ডিকেট করবে। উদাহরণ, ওয়েট আনটিল হি কামস, অর্থাৎ এর অর্থ ওয়েট আনটিল হি কামস, যতক্ষণ না সে আসে ততক্ষণ অপেক্ষা করো, বা অপেক্ষা করো ততক্ষণ যতক্ষণ না সে আসে। তো এখানে অ্যাডভার্ব ক্লজ কোনটা? আনটিল হি কামস এই অংশটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ওয়েট এই অংশটা হলো প্রিন্সিপাল ক্লজ। ওয়েট হচ্ছে একটি ভার্ব, এই ভার্বকে কোয়ালিফাই করছে আনটিল হি কামস এই ক্লজটা, তাই এটা অ্যাডভার্ব ক্লজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব ক্লজের শুরুটা হয়েছে একটা লিঙ্কার আনটিল দিয়ে। তাহলে আমাদের জানতে হবে যে কোন কোন লিঙ্কার দিয়ে অ্যাডভার্ব ক্লজ শুরু হয়, তাহলেও আমরা সেই লিঙ্কারগুলো দেখেই চিনতে পারবো যে এটা অ্যাডভার্ব ক্লজ। এত বিশ্লেষণ করার প্রয়োজন পড়বে না যে কোন ভার্বকে আমরা কোয়ালিফাই করছে বা না করছে, শুধুমাত্র লিঙ্কার্স দিয়েই আমরা অ্যাডভার্ব ক্লজ অফ টাইম চিনতে পারবো। কীরকম? এখানে লিঙ্কার্স কোনগুলো? তো অ্যাডভার্ব ক্লজের কী কী লিঙ্কার রয়েছে? এক হচ্ছে হোয়েন, হোয়েন মানে কিন্তু কখন নয়, এটা হবে যখন। আচ্ছা, হোয়াইল মানেও একই, হোয়াইল মানেও হচ্ছে যখন। আনটিল মানে কি? পর্যন্ত, আনটিল মানে পর্যন্ত। আফটার মানে পরে, বিফোর মানে আগে, টিল মানেও একই আনটিলের মতন, এটার মানে হলো পর্যন্ত। আর রয়েছে কি? অ্যাজ সুন অ্যাজ, এটা একটা ফ্রেজ, এটা একই সাথে ব্যবহৃত হবে। অ্যাজ সুন অ্যাজের অর্থ হচ্ছে যেই মাত্র বা যেই মাত্র। তাহলে এই লিঙ্কার্সগুলো আমরা দেখতে পাই অ্যাডভার্ব ক্লজ অফ টাইমের ক্ষেত্রে। 2 নম্বর অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, ঠিক টাইমের মতো এটাকে স্থানকে ইন্ডিকেট করবে, অর্থাৎ স্থান বোঝাবে। উদাহরণ, স্টে হোয়ার ইউ লাইক,
তোমার যেখানে পছন্দ সেখানে তুমি থাকো। ঠিক একইভাবে এর দুটো পার্ট, একটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা স্টে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার ইউ লাইক এইটা হলো অ্যাডভার্ব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে অ্যাডভার্ব ক্লজ স্পেসিফিক্যালি অ্যাডভার্ব ক্লজ টাইপ। তো কেন? কারণ স্টে ভার্বকে, স্টে মানে থাকা, স্টে ভার্বকে কোয়ালিফাই করছে হোয়ার ইউ লাইক, তাই এটা অ্যাডভার্ব ক্লজ। এবার দেখি যে এখানে লিঙ্কার্স কি কি আছে। এখানে লিঙ্কার্সে খুব বেশি ভ্যারিয়েশন নেই অ্যাডভার্ব ক্লজ অফ টাইমের মতো। এখানে রয়েছে শুধুমাত্র দুটি লিঙ্কার, যার মধ্যে হোয়ার আর রয়েছে হোয়ার এভার, এবং এর মধ্যে হোয়ার সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ হয় হোয়ার, হোয়ার এভারও হয় তবে ফ্রিকোয়েন্টলি ইউজ হয় হোয়ার। হোয়ার মানে কি? যেখানে, আর হোয়ার এভার মানে যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় বা স্থানে, যে কোনো জায়গায় বা স্থানে। 3 নম্বর পয়েন্ট, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন বা কারণ, অর্থাৎ যে ক্লজ, যে অ্যাডভার্ব ক্লজ কারণ বা রিজন বা কোনো কিছু ঘটার কারণকে ইন্ডিকেট করবে। এক্সাম্পল, হি কুড নট কাম টু স্কুল বিকজ হি ওয়াজ ইল। সে স্কুলে আসতে পারেনি কারণ সে ছিল অসুস্থ। এখানে দুটো অংশ, দুটো ক্লজ বা দুটো বাক্যাংশ, সেটা হলো হি কুড নট কাম টু স্কুল একটা অংশ, আর বিকজ হি ওয়াজ ইল আর একটা অংশ। এইটা প্রথমটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর পরেরটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং কোন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। কেন? কারণ এখানে সে প্রথম বাক্যটা ঘটার কারণ নির্দেশ করছে। প্রথম বাক্যটা যে ঘটেছে তার কি কারণ ছিল? সেই ছেলেটি কেন স্কুলে আসেনি বা সে কেন স্কুলে আসেনি, তার কারণ ছিল সে অসুস্থ, অর্থাৎ সে কারণ নির্দেশ করছে, অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ অফ রিজন হচ্ছে। এখানে কি কি লিঙ্কার ব্যবহৃত হচ্ছে? 3 ধরনের লিঙ্কার আছে, বিকজ, অ্যাজ বা সিন্স আর দ্যাট। বিকজ মানে কারণ, সবাই জানি। অ্যাজ বা সিন্স মানে হচ্ছে যেহেতু, আর দ্যাট মানে এই যে। দ্যাট মানে এখানে হবে এই যে, বা এই কারণে যে, এটা হবে এই কারণে যে। 4 নম্বর পয়েন্ট, অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। আগেরটা ছিল রিজন, এটা হলো পারপাস, উদ্দেশ্য। উদ্দেশ্য, কোনো কাজ করার উদ্দেশ্য কি? কারণ নয়, কোনো কাজ করার উদ্দেশ্য কি? উদাহরণে বলা আছে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে শাইন ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করে যাতে করে সে জীবনে উন্নতি লাভ করতে পারে। দুটো অংশ, প্রথম অংশটা হলো প্রিন্সিপাল ক্লজ, পরেরটা অ্যাডভার্ব ক্লজ। কেন? কারণ প্রথম যে পার্টটা রয়েছে, বাক্যাংশটা রয়েছে, সেই কাজটা করার উদ্দেশ্যকে ইন্ডিকেট করছে এই সাবঅর্ডিনেট ক্লজটি, তাই এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, অর্থাৎ উদ্দেশ্য। তার কাজ করার উদ্দেশ্য কি? তার কঠোর পরিশ্রমের উদ্দেশ্য কি? তার কঠোর পরিশ্রমের উদ্দেশ্য হলো তার জীবনে উন্নতি লাভ করা, তাই এই অংশটা বোঝাচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। এখানে কি কি লিঙ্কার ব্যবহৃত হচ্ছে? এখানে লিঙ্কার ব্যবহৃত হচ্ছে 4টি। এই ক্লজের জন্য আমরা ব্যবহার করি 4টি লিঙ্কার। প্রথমে হচ্ছে দ্যাট, যে, সো দ্যাট যাতে করে, তারপরে রয়েছে ইন অর্ডার দ্যাট, এটা একটা ফ্রেজ। ইন অর্ডার দ্যাটের অর্থ হচ্ছে এই উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে। আর লেস্ট, লেস্টের অর্থ, লেস্টের বাংলা অর্থ হচ্ছে পাছে। এটা একটু অন্য ধরনের। পাছে কথার অর্থ হচ্ছে যদি কিছু, অর্থাৎ আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম কামিনী রায়ের কবিতা পাছে লোকে কিছু বলে, অর্থাৎ যদি লোকে কিছু বলে, সেই ক্ষেত্রে এই অর্থে পাছে শব্দটির ইংলিশ রেন্ডারিং হচ্ছে লেস্ট। এবারে পয়েন্ট নাম্বার 5, অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট, অর্থাৎ ফলাফল। রেজাল্ট অর্থাৎ ফলাফল। এক্সাম্পল, আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়ার্ক এনিমোর। আমি এতটাই ক্লান্ত যে আমি আর কাজ করতে পারছি না। এখানে প্রিন্সিপাল ক্লজ আই অ্যাম সো টায়ার্ড, আর দ্যাট আই ক্যান নট ওয়ার্ক এনিমোর এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং তার মধ্যে এটা হলো অ্যাডভার্ব ক্লজ। কেন? কারণ প্রিন্সিপাল ক্লজের কাজের ফলাফল ইন্ডিকেট করছে এই অ্যাডভার্ব ক্লজটি,
আমি এতটাই অসুস্থ, আমি এতটাই ক্লান্ত, এই ক্লান্ত হওয়ার ফলাফল কি, যে আমি আর কাজ করতে পারছি না। অর্থাৎ এটা প্রিন্সিপাল ক্লজের ফলাফল প্রকাশ করছে। এখানে কি কি লিঙ্কার্স ব্যবহৃত হচ্ছে? এখানে ব্যবহৃত হচ্ছে সো দ্যাট, সাচ দ্যাট। সো দ্যাটটা একসঙ্গেই থাকবে, অর্থাৎ সো এর মাঝখানে ডট ডট দেওয়ার অর্থ হলো সো এর মাঝখানে কিছুটা অংশ থাকবে, তারপরে শেষে দ্যাট, অর্থাৎ এইখানে লিঙ্কারটা ভাগ হয়ে গেছে। সো দ্যাটের অর্থ হলো এতই যে, এতই ডট ডট যে, এতই যে, যেমন এখানে সো এবং এখানে দ্যাট দুটোই কিন্তু লিঙ্কার। সো আর দ্যাটের মাঝখানে ঢুকেছে টায়ার্ড। আবার শুধুমাত্র সো ব্যবহৃত হয়, সো অর্থাৎ এত, এতই, আর শুধু দ্যাটের অর্থ যে। আর সাচ দ্যাট, সাচ ডট ডট দ্যাট, সাচ দ্যাটের অর্থ কি, এমনই যে। সো দ্যাট মানে এতই যে, আর সাচ দ্যাট মানে এমনই যে। এছাড়াও রয়েছে সো দ্যাট। 6 নম্বর পয়েন্ট, অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার। ম্যানার অর্থাৎ ধরন, কোনো কাজের প্রক্রিয়া বা ধরন কি, মেথড কি। উদাহরণ বলা রয়েছে গো অ্যাজ ইউ লাইক, গো অ্যাজ ইউ লাইক, এর অর্থ কি, যেমন খুশি যাও নয়, এর অর্থ হলো যেমন খুশি সাজো। গো অ্যাজ ইউ লাইকের অর্থ যেমন খুশি সাজো। এখানে গোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর অ্যাজ ইউ লাইকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটাই হলো অ্যাডভার্ব ক্লজ। অর্থাৎ কেমনভাবে সাজার পদ্ধতিটাকে ইঙ্গিত করা হচ্ছে, সাজার পদ্ধতিটা কি, যেমন খুশি, অর্থাৎ যাকে বলা হচ্ছে তার ইচ্ছার উপর নির্ভর করছে। অর্থাৎ এখানে সাজার পদ্ধতি, গো মানে কিন্তু যাওয়া নয়, গো মানে এখানে সাজো বা সাজো বা সাজা। এখানে কি কি লিঙ্কার আছে? এখানে লিঙ্কার আছে অ্যাজ, অ্যাজ ইফ, জাস্ট অ্যাজ। অ্যাজ মানে যেমন, অ্যাজ ইফ মানে যেন, আর জাস্ট অ্যাজ মানে ঠিক যেন, ঠিক যেন, ঠিক যেন। 7 নম্বর পয়েন্ট, অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিসন। কম্প্যারিসন কথার অর্থ হচ্ছে তুলনা, অর্থাৎ দুটি বস্তু বা বিষয় বা ব্যক্তির মধ্যে তুলনা বোঝাবে যে ক্লজের দ্বারা, সেইটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিসন। উদাহরণে বলেছি ইউ আর টলার দেন আই, ইউ আর টলার দেন আই, দুটো অংশ। প্রথম অংশটা হচ্ছে ইউ আর টলার, এইটা প্রিন্সিপাল ক্লজ, এবং দেন আই এইটা হলো অ্যাডভার্ব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। কেন? কারণ এখানে এই ইউ এর সঙ্গে তুলনা হচ্ছে আই, তোমার সঙ্গে আমার তুলনা। আমরা এটা অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে পড়েছি যে কম্প্যারিজন করতে গেলে আমাদের পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি দরকার পড়ে। কিন্তু যখন সেটা আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স আমরা করি, তখন আমরা এগুলো শিখেছিলাম যে ইউ আর, এই দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন আমরা তুলনা করে একটা বাক্য লিখব, সেটা কিন্তু অবশ্যই অ্যাডভার্ব ক্লজ দিয়ে লেখা হয় ইন্টারচেঞ্জের ক্ষেত্রে। তো এখানে দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, তাহলে তুলনা বোধক যে কোনো কিছু আমরা অ্যাডভার্ব ক্লজ দিয়ে প্রকাশ করব সেন্টেন্সটা। এবং এখানে কি কি লিঙ্কার্স রয়েছে? লিঙ্কার্স রয়েছে সো বা অ্যাজ, সো অ্যাজ, সাচ অ্যাজ, দেন, দা। অ্যাজ পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ইন্টারচেঞ্জ করার সময় আমরা খুবই ব্যবহার করি অ্যাজ পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে। সো অ্যাজ মানে হচ্ছে এর মতো এত, সাচ অ্যাজ মানে হচ্ছে এরূপ এত, অ্যাজ কথার অর্থ হচ্ছে এর মতো, দেন যেটা এখানে আমরা ব্যবহার করেছি, দেন মানে চেয়ে, একটা চেয়ে আর একটা বড় বা ছোট এই বোঝাতে। আর রয়েছে দিটা কিন্তু এখানে আর্টিকেল নয়, এখানে কিন্তু দিটা অ্যাডভার্ব, এবং এর অর্থ হচ্ছে যতই, এর অর্থ হচ্ছে যতই। আচ্ছা, পয়েন্ট নাম্বার 8, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট কথার অর্থ কি? বৈপরীত্য, অর্থাৎ বিপরীত সূচক ভাব। তো সেখানে আমরা কিভাবে প্রকাশ করছি? দো শি ওয়াজ ওল্ড, শি ওয়াকড আ লং ওয়ে। যদিও সে বৃদ্ধ, তবু সে অনেকটা রাস্তা হেঁটেছিল। এখানেও ঠিক একইভাবে প্রথম অংশটা কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ এটা, এবং এইটাই হলো অ্যাডভার্ব ক্লজ। কেন? কারণ চোখে থেকেও আমরা এটা ধরতে পারি, যেখানে আমাদের লিঙ্কার আছে সেই পার্টটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এখানে দো লিঙ্কার আছে, আর এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং এটা শেষে বসেছে। এতক্ষণ উদাহরণগুলো ছিল প্রিন্সিপাল ক্লজ সামনে বসছিল। সবসময় আমাদের ক্লজ চিনতে হবে
যেখানে লিঙ্কার আছে। এখানে কি কি লিঙ্কার ব্যবহৃত হচ্ছে? হ্যাঁ, এইটা একটু বলি যে কন্ট্রাস্ট কিভাবে হলো, কন্ট্রাস্ট বিপরীত কিভাবে এখানে বৈপরীত্য প্রকাশ পাচ্ছে। দো শি ওয়াজ ওল্ড, সাধারণত মানুষ কি হয়, মানুষ বৃদ্ধ হয়ে গেলে তার হাঁটা চলার ক্ষমতা থাকে না, এটাই সাধারণ অর্থে আমরা জানি। শরীরের পারগতা সেইটা থাকে না বা সামর্থ্য সেটা থাকে না যে সে অনেক রাস্তা হাঁটবে, কিন্তু দেখা যাচ্ছে তার সেই সাধারণ ব্যাপারটাকে ছাপিয়ে গিয়ে সে অনেকটা রাস্তা হেঁটেছে, যেটা একজন বৃদ্ধ মানুষের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ একটার এখানে দুটো বিপরীত অবস্থার অবতারণা করা হয়েছে, তাই এটা অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট। এখানে কি কি লিঙ্কার ব্যবহৃত হচ্ছে? দো বা অলদো, যেটা এখানে ব্যবহার করেছি, যার অর্থ হচ্ছে যদিও। তারপরে হচ্ছে ইভেন, ইভেন মানে এমনকি, আর হচ্ছে ইভেন ইফ, ইভেন ইফ মানে এমনকি যদি। সর্বশেষ ক্লজের নিয়ম বা ক্লজের ভাগ, 9 নম্বর পয়েন্ট, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন বা যাকে বলা হয় ইফ ক্লজ, অর্থাৎ কন্ডিশন অর্থাৎ শর্ত, এখানে শর্ত প্রকাশ পাবে। প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে শর্ত থাকবে, অর্থাৎ একটা ঘটলে আর একটা ঘটবে। যদি সাবঅর্ডিনেট ক্লজে শর্ত অনুযায়ী প্রিন্সিপাল ক্লজের ঘটনাটি ঘটবে। এই শর্ত আবার 3 প্রকার। প্রথম শর্ত ওপেন কন্ডিশন, অর্থাৎ মুক্ত শর্ত। তো ওপেন কন্ডিশনে কি হয়? ওপেন কন্ডিশনে দেখা যাচ্ছে ওপেন কন্ডিশনে কি হয়, যার ওপেন কন্ডিশনের অর্থ হলো যা হতে পারে, এই শর্তটা যা হতে পারে, যা ঘটতে পারে বা হতে পারে। ঠিক আছে, যা ঘটতে পারে বা হতে পারে, বা বলা যায় যা ঘটার সম্ভাবনা খুব বেশি। 3টি ব্যাপার, যা ঘটতে পারে বা হতে পারে, বা যা ঘটার সম্ভাবনা খুব বেশি। ঘটার সম্ভাবনা আঁচ করেই এই ক্লজটি গঠিত হয়। উদাহরণ, ইফ ইট রেইনস আই শ্যাল নট গো আউট, যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব না, যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব না। দুটো ক্লজ, প্রথম ক্লজটির প্রথম অংশটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এটা, আর পরেরটা হলো প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কীভাবে বুঝছি? কারণ ইফ এই লিঙ্কারটা দিয়েই আমরা বুঝতে পারলাম যে এটা সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ বৃষ্টি হলে আমরা বাইরে যাব না, বৃষ্টি হওয়াটা হচ্ছে শর্ত আমাদের বাইরে না যাওয়ার, তাই জন্য এটা ওপেন কন্ডিশন হয়েছে। অর্থাৎ বৃষ্টি হতে পারে ভেবেই, এই বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আছে ভেবেই এই ক্লজটি গঠিত হয়েছে, তাই জন্য এটা মুক্ত শর্ত। এখন আমরা দেখব যে এই ক্লজটা গঠন করার শর্তগুলো বা গঠন করার টেন্সটা কি। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে কি টেন্স ব্যবহৃত হয় এবং প্রিন্সিপাল ক্লজে কি টেন্স ব্যবহৃত হয়, এবং এটা ফিক্সড। প্রত্যেক ক্ষেত্রে ওপেন কন্ডিশনে সাবঅর্ডিনেট ক্লজে থাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এটা থাকে সাবঅর্ডিনেট ক্লজে। আর প্রিন্সিপাল ক্লজে কি হয়? প্রিন্সিপাল ক্লজে হয় ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার ইনডেফিনাইট টেন্স, বা বলা ভালো মোডাল প্লাস মূল ভার্ব, মোডাল প্লাস মূল ভার্ব, এই টেন্সটা ব্যবহৃত হয় প্রিন্সিপাল ক্লজে। ওপেন কন্ডিশনের ক্ষেত্রে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজে প্রেজেন্ট ইনডেফিনাইট এবং প্রিন্সিপাল ক্লজে ফিউচার ইনডেফিনাইট টেন্স বা মোডাল প্লাস মূল ভার্ব ব্যবহৃত হয়। এবারে 2 নম্বর শর্ত, আনফুলফিল্ড কন্ডিশন। আনফুলফিল্ড কথাটার অর্থ হচ্ছে অপূর্ণ, অর্থাৎ এটি অপূর্ণ শর্ত, যে শর্ত অতীতকালে পূরণ হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে হয়নি, অর্থাৎ যা হতে পারতো কিন্তু হয়নি। আগেরটা কি ছিল?
যেটা হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ভবিষ্যৎ সূচক, আর এটা অতীত সূচক, যা হতে পারতো কিন্তু কোনো কারণে হয়নি। এক্সাম্পল, ইফ আই হ্যাড এ ডিগ্রি আই কুড গেট এ গুড জব। যদি আমার একটি ডিগ্রি থাকতো তাহলে আমি ভালো কাজ পেতে পারতাম। অর্থাৎ আমার ডিগ্রি নেই এবং আমি ভালো কাজ পাইও নি, কিন্তু আমার ডিগ্রি থাকলে সেই ভালো কাজ পাওয়ার সম্ভাবনাটা থাকতো। এখন আর সেটা সম্ভব নয়, অর্থাৎ পূরণ হয়নি সেই শর্তটা। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ বা ইফ ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বা এটাকে বলা হয় ইফ ক্লজ, এবং এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এইটা হলো প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। এবং এর গঠন রীতি কি? সাবঅর্ডিনেট ক্লজে অবশ্যই কি হবে, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট, সিম্পল পাস্ট টেন্স বা বলা যায় পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহৃত হবে সব সময়, পাস্ট ইনডেফিনাইট। আর প্রিন্সিপাল ক্লজে কি হবে, কুড, কুড বা মাইট, উড, এই ধরনের মোডালগুলো ব্যবহৃত হবে। তারপরে মূল ভার্ব বসবে, যেমনটি এখানে হয়েছে আই কুড গেট, কুড প্লাস মূল ভার্ব গেট। আর এখানে পাস্ট টেন্স হ্যাড, হ্যাভের পাস্ট টেন্স হ্যাড ব্যবহৃত হয়েছে। অর্থাৎ গঠন রীতি সাবঅর্ডিনেট ক্লজে সিম্পল পাস্ট এবং প্রিন্সিপাল ক্লজে কুড, মাইট, উড এই ধরনের মোডাল প্লাস মূল ভার্ব ব্যবহৃত হবে। তৃতীয় পয়েন্ট, ইমাজিনারি কন্ডিশন। ইমাজিনারি কন্ডিশন, ইমাজিনারি কথাটা থেকেই বুঝতে পারছি যে এটা কাল্পনিক একটি শর্ত, অর্থাৎ কাল্পনিক শর্ত বোঝাবে। বাস্তবে যে শর্ত পূরণ করা অসম্ভব। এতক্ষণ আমরা যে দুটো শর্তের কথা বললাম, একটা ছিল ভবিষ্যতের ব্যাপার, যেটা যে সম্ভাবনা বা যে শর্ত পূরণ হতে পারে, আর একটা ছিল অতীতের, অর্থাৎ যে শর্ত পূরণ হতে পারতো কিন্তু হয়নি। কিন্তু এটা বলা হচ্ছে যে কোনোভাবেই এই শর্ত বাস্তবে পূরণ করা সম্ভব নয়, সেটা অতীত, ভবিষ্যৎ বা বর্তমান যাই হোক না কেন। যেমন উদাহরণে বলা আছে, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই অল ডে লং। যদি আমি পাখি হতাম তাহলে আকাশে আমি সারাদিন ঘুরে বেড়াতাম। এখন মানুষের পক্ষে পাখি হওয়া সম্ভব নয়, তাই এই শর্তটা পূরণ করা কখনোই সম্ভব নয়। এটা আমাদের কল্পনা, এবং এই কল্পনা বলেই আমরা কিন্তু দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজে আই এর পরে ওয়্যার ব্যবহার করেছি, যা সাধারণত আই এর পরে ওয়াজ হয়। মনে প্রশ্ন জাগতে পারে যে আই এর পরে ওয়্যার কী করে হলো, আই এর পরে তো ওয়াজ হয় না। এটা সাবজাংটিভ মুড, এটাকে বলা হচ্ছে আই এর পরে ওয়্যার, এবং এটাকে বলা হচ্ছে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডের ক্ষেত্রে কিন্তু আই বা হি এর পরে সবসময় ওয়্যার হয়, ওয়াজ হয় না। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা ইফ ক্লজ। আর পরের অংশ আই উড ফ্লাই ইন দ্য স্কাই অল ডে লং, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এদের গঠন রীতি কি দেখেই বোঝা যাচ্ছে যে এখানে থাকবে পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনাইট, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে থাকছে পাস্ট ইনডেফিনাইট টেন্স, এবং প্রিন্সিপাল ক্লজে থাকছে উড, WOULD, উড এই মোডাল প্লাস মূল ভার্ব। এইটাই হলো এর গঠন রীতি। তো এই তিন রকমের কন্ডিশনাল সেন্টেন্স, এগুলোকে কন্ডিশনাল সেন্টেন্সও বলা হয়। এই তিন রকমের কন্ডিশনাল সেন্টেন্স পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে 4 রকমের, অর্থাৎ টাইপ 4, টাইপ 1, 2, 3 এবং এর সাথে টাইপ 4ও রয়েছে, যেখানে জিরো কন্ডিশনাল বলা হচ্ছে। সেক্ষেত্রে কি হয়, সাবঅর্ডিনেট ক্লজেও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এবং প্রিন্সিপাল ক্লজেও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার হয়, তবে তার ব্যবহার খুবই সীমিত। তাই এই টাইপ 1, 2 এবং 3, এই যেটা আমি ABC দিয়ে লিখলাম, এতে ছিল মুক্ত শর্ত, বিতে ছিল অপূর্ণ শর্ত এবং সিতে রয়েছে কাল্পনিক শর্ত। এই 3 রকমের কন্ডিশনাল সেন্টেন্সের উল্লেখ রয়েছে অ্যাডভার্ব ক্লজে। এবং এটাই ছিল আমাদের আজকের ভিডিওর সর্বশেষ নিয়ম, এবং এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, কমেন্ট সেকশনে জানাবে যে কোন জিনিসগুলো বুঝতে পারলে, কোন জিনিসগুলো বুঝতে পারলে না। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি দেখার জন্য
ধন্যবাদ।